প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি। আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছে সহকারী অধ্যাপক ওমর ফারুক, যিনি এলডিপির প্রেসিডিয়াম সদস্য, এবং তার আরেকটি পরিচয় হচ্ছে উনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ডক্টর কর্নেল অলি আহমেদের ছেলে। কেমন আছেন? ভালো আছি। এই যে বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতি, এই বিষয়ে আমার কিছু কোশ্চেন আপনার কাছে ছিল। তার মধ্যে একটা কোশ্চেন আমি প্রথমে জানতে চাচ্ছিলাম, জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন তখন কর্নেল অলি সাহেবের সেনাবাহিনীতে চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। আমরা জানি যে তখনও তার চাকরি 9 বছর মেয়াদ বাকি ছিল। সেই বিএনপির রাজনীতি ছাড়লেন উনি। পরবর্তীতে 2006 সালের 26শে অক্টোবর তিনি সাবেক রাষ্ট্রপতি এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরীর সাথে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সেটা গঠন করার পর পরবর্তীতে তার সাথে মতবিরোধের কারণে ওইখান থেকে তিনি বেরিয়ে আসেন। ব্যক্তি হিসেবে বা আপনি তো খুব ক্লোজলি তাকে দেখছেন, আপনার বাবা, ইনি কি একরোখা স্বভাবের অনেকটা? আচ্ছা, প্রথমে আপনাকে সালাম জানাচ্ছি। আজকে একটি বিশেষ দিন, 5ই অগস্ট। গত বছর এই দিনটাতে বাংলাদেশের একটা নতুন জাগরণ হয়েছে। ছাত্র জনগণের অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার প্রধান বিদেশ থেকে পালিয়েছিল, আমরা মুক্ত হয়েছে। এটি একটি আনন্দের দিন, একই সাথে অত্যন্ত শোকের দিন। আমি ভাবছিলাম যে অনেক পরিবার আজকে ভাবছে যে 1 বছর আগে এই দিনে তারা তাদের ভালোবাসার কাউকে হারিয়েছে। তো আমরা তাদেরকে বিনম্রভাবে স্মরণ করি, শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ বাংলাদেশের মানুষের কখনোই বলা ঠিক হবে না, এবং তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা চাইব যে ভবিষ্যতে যাতে কখনো এরকম স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট সরকার মাথা চাড়াতে উঠতে না হয়। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, উনি আহমেদ সাহেব কেন, ব্যক্তিগতভাবে অত্যন্ত নৈতিক চরিত্রের একজন মানুষ, রাজনীতি করেন। সুতরাং বাংলাদেশে অনেক বছর ধরে অত্যন্ত বাংলাদেশে একজন অত্যন্ত অনেক প্রবীণ রাজনীতিবিদ। সম্ভবত ওনার সমস্যা এখন খুব কমই পাওয়া যায়। উনি একরোখা শব্দটা আপনি ব্যবহার করেছেন, আমি বলবো যে না, উনি একরোখা নয়, উনি অত্যন্ত দৃঢ় নৈতিক চরিত্রের একজন মানুষ। তো যেখানে উনি কনসিস্টেন্টলি একই কথায় একই আদর্শে বিশ্বাস করেন, এবং উনি সাধারণ মানুষের জন্য কাজ করেন। ধন্যবাদ আপনার উত্তরের জন্য, এবং খুব গভীর থেকে আমরা উত্তরটা পেয়েছি। ওনার একটা বই লেখা ছিল, রেভলিউশন, মিলিটারি পার্সোনাল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ, যেটা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছিল আদালত থেকে, এবং পরবর্তীতে এটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। বইটা কি আপনার পড়ার সুযোগ হয়েছিল কিনা, এবং আপনি কি মনে করেন যে এটা নিষিদ্ধ পিছনে কি কারণ ছিল, এটা কোন যথেষ্ট কারণ ছিল কিনা? আচ্ছা, সর্বপ্রথমে আমি বলি, এটা বই ছিল না, এটা অ্যাকচুয়ালি একটি গবেষণা প্রবন্ধ, থিসিস। এটা আপনি 1997 সাল থেকে 2003 সাল পর্যন্ত পার্ট টাইম পিএইচডি প্রোগ্রামে এনরোল করেন অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি। ওনার পিএইচডি থিসিসের সুপারভাইজার ছিলেন প্রফেসর ব্যারি অ্যাক্সফোর্ড। উনি এখন প্রফেসর এমিরিটাস। যেহেতু পার্ট টাইম উনি গবেষণা করতেন বাংলাদেশের থেকে, ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী ওনাকে একজন স্থানীয় সুপারভাইজার থাকার দরকার ছিল। সেক্ষেত্রে স্থানীয়ভাবে ডক্টর ইমাজুদ্দিন সাহেবের অধীনে গবেষণাটি পরিচালনা করেন। আমি অবশ্যই বইটি পড়েছি। আমি বলবো যে এভাবে ওনারা আপনার কাগজে লিখতেন এবং কম্পিউটারে টাইপ করার কাজটা আমি করে দিয়েছি সে সময়। সো অবশ্যই আমি বইটা পড়েছি। বইটা নিষিদ্ধ করার এখতিয়ার তো বই তো না, এটা থিসিস। আমার বলছি থিসিস নিষিদ্ধ করার এখতিয়ার বাংলাদেশ সরকারের, হয়তো বাংলাদেশ সীমানার মধ্যে করতে পারে, কিন্তু এটা একটা ইউনিভার্সিটির যেটা ডিজিটাল লাইব্রেরি রিপোজিটরি, ওখানে এখনো আছে, এবং বইটা বিশ্বব্যাপী এটা অ্যামাজন বুক স্টোরের মাধ্যমে এটা পাওয়া যায়। তো যে কেউ চাইলে এটা ইংলিশ ভার্সন আপনারা নিতে পারেন। বাংলাদেশে যেটা হয়েছিল, ওটার একটা বাংলা অনুবাদ করে প্রকাশিত করা হয়, সেটাও 2006-07 সালের দিকে বাংলায় প্রকাশিত হয়েছে। এর প্রায় 1 যুগ পরে 2020 সালের দিকে ডক্টর কনক সালের একটা অনুষ্ঠান করেন ফেসবুকে। ওনার বইয়ের প্রসঙ্গ টেনে মুক্তিযুদ্ধের সময় সামরিক বাহিনীর ভূমিকা সংক্রান্ত কিছু কথা হয়েছে। তো সেই অনুষ্ঠানে উনি বললেন যে অনেক কথা উনি থিসিসে লিখতে পারেন, কারণ থিসিসে প্রমাণ সাপেক্ষ ছাড়া কোনো কিছুই লেখা যায় না।
আপনি এটা বলতে পারবেন না এই ঘোষণাটা না হলে এরকম হতো না, কিংবা ওই ব্যক্তি না করলে এরকম কথাগুলো হাইপোথেটিক্যাল কথা দেখা যায় না, অনলি দ্যাট ক্যান বি প্রুভড বাই সাবস্টেন্স, সেটাই দেখা যায়। সো ওই অনুষ্ঠানটাতে থিসিসের বাইরে কিছু কথা বলতে গেলে বলেছিলেন যে বাংলাদেশের যখন স্বাধীনতা ঘোষণা করা হয় তখন প্রথম জিয়াউর রহমান সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু এই কথাটা থিসিসে লেখা যায়নি কারণ এটা সাবস্ট্যান্সিয়াল না। উনি যেহেতু ফার্স্ট হ্যান্ড উইটনেস ওখানে উপস্থিত ছিলেন, উনি এটা বলেছেন। এখন এই কথাটাকে নিয়ে আওয়ামী লীগের কিছু ব্যক্তিবর্গ আছেন, তারা এটা নিয়ে আপত্তি তুলেছেন, ইতিহাস বিকৃতির অভিযোগ করেন, এবং তখন কলম সরার সাহেবের ফেসবুক ইউটিউব ভিডিওগুলোর উপরে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সাথে বোধহয় বাংলা ভাষার বইটার উপরে একটা নিষেধাজ্ঞা আসে। তবে আবারও বলছি, যেটা মূল যেটা পিএইচডি থিসিস, ওটা তো সারা পৃথিবী থেকে পড়া যাচ্ছে। আমরা যেটা দেখি যে বিএনপির সাথে বিশেষ করে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সাথে আপনার বাবা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং এই পরিবারের সাথেও আপনার বাবা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কিছুদিন আগেও বেগম খালেদা জিয়া পার্সোনালি আপনার বাবা দেখা করেছে। এত বড় একটা রাজনৈতিক ফ্যামিলির সাথে এত গভীর সম্পর্কের একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, বাট সেক্ষেত্রে আপনি অনেকটা আড়ালে আনেন, এবং আপনি বাংলাদেশের অন্যতম একটা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, বাট ওইভাবে আপনি আসলে কোনো যে ফেসে আসা বা কোনো ফ্রন্ট লাইনে আসা আমি খুব একটা দেখিনি। হয়তো এই ফার্স্ট টাইম আমি আপনাকে কোনো একটা অনুষ্ঠানে পেয়েছি। তো এত বড় একটা ফ্যামিলির সাথে আপনাদের গভীর সম্পর্ক, ওই ছোটকালের কোনো স্মৃতি আছে কিনা তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার সাথে আপনার কোনো স্মৃতি আছে? জি আচ্ছা, আমার জন্ম হয় 14 সালে। তখন আমার বাবা যশোরে পোস্টে গেছিলেন, সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। সো যশোরে সেরকম কোনো মেডিকেল ফেসিলিটি ছিল না। আমার জন্মের জন্য ওনারা বা মামারা ঢাকায় আসেন, সিএমএইচে আমার জন্ম হয়। এবং আমি শুনেছি যে ম্যাটারনিটি লিভে তো পুরুষদের ছিল না, অ্যাক্সেস ছিল না। তো সেই সময় দেখুন খালেদা জিয়া উনি ছিলেন বাহিনী, যখন আমার মা আমাকে জন্ম দিয়েছেন বেগম খালেদা জিয়া বাহিনী ছিলেন। এখনো পর্যন্ত যখন দেখা হয় হয়তো জিজ্ঞেস করেন যে আমি যখন ছিলাম কোন ছেলেটা, আচ্ছা, তো তখন আমাকে দেখতে দেখায়। শহীদ জিয়া সাহেবের সঙ্গে আমার মনে আছে 70-এর দশকের শেষ সময়, কোনো এক সময় সম্ভবত কোনো একটা শিশুতোষ কোনো একটা ছিল। আমি তখন অত্যন্ত অনেক জ্ঞান 7-8, ওই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা নিয়ে গিয়েছিলাম, এবং আমার মনে আছে ওনার সাথে দেখা হয়েছিল, এবং আমার পরিষ্কার মনে আছে উনি আমার হ্যান্ডশেক করেছেন, এবং ওই ফিলটা আমার মনে আছে। এটা খুব উষ্ণ একটা পরামর্শ ছিল আমার কাছে, মনে পড়ে। এইসব খেয়েছিলেন ওয়ান্স। এছাড়া উনি আমাদের স্কুলে একবার এসেছিলেন, শারীরিক কলেজে মাঠে ছিল, ওখানে অবশ্য ইন্টারাকশনের সুযোগ ছিল। এছাড়া চাইল্ড এট দ্যাট টাইম, আমার সাথে সরাসরি এর বাইরে এখন আমার ইন্টারাকশন হয়নি। আর তারেক সাহেব, আরাফাত সাহেবের যেরকম হয়নি, তারেক সাহেব আমার বড় বোনের সাথে কিছু বছর ক্লাসে পড়েছেন, ওরা ক্লাসমেট ছিলেন। 80-র দশকে আমার মনে আছে তখন ওনাদের বাসায় অনেকগুলো কাঁঠাল গাছ ছিল। তো সিজনে যখন কাঁঠালগুলো হতো, ফ্যামিলির পক্ষ থেকে উনি অনেক নেতাদের বাসায় কাঁঠাল পৌঁছে দিতেন সৌজন্য সময়। কোরবানির সময় উনি কোরবানির মাংসটা নিয়ে দিয়ে আসতেন, যেটা আমরা এখন যেমন আমাদের বাচ্চাদেরকে কাজটা করতেন। আমার মনে আছে যে 80-র দশকে কোনো একবার উনি আমাদের বাসায় ছিলেন, দরজার আমি ওনাকে দেখলাম, আর ওনার হাতে প্যাকেট দেখে আমি প্রথমে প্যাকেটটা নিতে যাই, আর আমি বলতেন যে প্রথমে মাংস থেকে হাত ধরাচ্ছে, আমি কোলাকুলি করবো, এটা মনে পড়ে। আর এরপরে 90-এর দশকে অবশ্য আমি বাইরে করতে চলে যাই, তখন উনিও ব্যস্ত হয়ে পড়েন। ছোট ছোট কিছু স্মৃতি আছে। আমরা একটু রাজনীতির কিছু বিষয় আলোচনা করতে চাই। এলডিপিকে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা দুর্বল দল বলা হয়, কথাটি আপনি কিভাবে মনে করেন? দুর্বল সবল এগুলোর ডেফিনেশন প্রথমে সংজ্ঞায়িত কিভাবে করে, কারণ সংখ্যা দিয়ে তো আদর্শকে বিচার করতে পারবে না।
আমরা একটা অত্যন্ত আদর্শিক দল, এটা আমি বলবো, এবং আমরা বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক পার্টি, উদারনৈতিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা, অনেকগুলো দল আছে না, আমরা বামপন্থী বলি, ডানপন্থী বলি, আমরা উদারনৈতিক মধ্যমপন্থী একটা দল। আমরা উগ্রবাদীও নই, আমরা একেবারে নীরব দর্শক নই। আমাদের দলটা অত্যন্ত মার্জিত, পরিমার্জিত রাজনীতি করে। আমরা ছাত্র সংগঠন আমাদের অ্যাফিলিয়েটেড আছে, কিন্তু দলের মধ্যে আমরা ছাত্র রাজনীতিকে ওভাবে উৎসাহিত করি না। আর আমি ব্যক্তিগতভাবে তো প্রতিষ্ঠান ভিত্তিক রাজনীতি, আমার ব্যক্তিগত মতামত, দলীয় মতামত আমি বলতে পারবো, ব্যক্তিগত মতামত, প্রতিষ্ঠান ভিত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতি থাকা উচিত নয়। তো দুর্বল দল আমি একেবারেই মনে করি না, যেহেতু বাংলাদেশে যখন রাজনৈতিক দলগুলো রেজিস্টার্ড করা শুরু হয়, রেজিস্ট্রেশনের কাজটা শুরু হয়, সেটা 2006 থেকে 8 যে সরকারটা ছিল সেখানে শুরু হয়। 20 অক্টোবর 2008 সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি নির্বাচন কমিশনের সমস্ত শর্ত পূরণ করে প্রথম নিবন্ধিত দল। এখন এই দলের যিনি প্রধান, ততদিনে অলরেডি আমাদের সাথে প্রফেসর ইকবাল বখতিয়ার সাহেব ছিলেন না, তিনি দল ছেড়ে চলে গেছেন। আমরা ওভাবেই নিবন্ধিত হয় ডক্টর আহমেদ সাহেবকে প্রধান করে, প্রেসিডেন্ট করে, এবং আমরা প্রধান অন্যতম একটা শর্ত পূরণ করে এসেছি। এখন তো অনেক দল আছে তারা অ্যাপ্লাই করছে, কিন্তু তারা শর্ত পূরণ করতে পারছে না, ন্যূনতম যে শর্তটা আছে সেটা পূরণ করতে পারছে না। তো সেদিকে আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি। আমাদের দলের ব্যাপারে কোনো চাঁদাবাদের অভিযোগ নাই। আমাদের যিনি মহাসচিব আছেন উনি একজন মুক্তিযোদ্ধা, প্রেসিডেন্ট তো মুক্তিযোদ্ধা, অনেক সকলের বিদিত। প্রেসিডেন্ট মেম্বারদের মধ্যে সবাই উচ্চশিক্ষিত, তারা 5 জন আছেন যারা ডক্টরেট করেছেন, এবং দলের মধ্যে বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, ব্যাংক ডাকাতি কোনো অভিযোগ নেই। হ্যাঁ, যেহেতু বাংলাদেশে হয়তো মিডিয়াতে নেগেটিভ নিউজগুলো অনেক বেশি প্রমিনেন্টলি ধরা পড়ে, আমাদের নিউজ হয়তো, কিংবা এরকম হতে পারে যে আমাদের মিডিয়া উইংসটা তো শক্তিশালী বা আসলে এটাকে কিভাবে বলবো, এটা ওয়েল কানেক্টেড তাকে হতে পারে যে আপনাদের মিডিয়া উইংসটা ওইভাবে সকল মিডিয়ার সাথে ওয়েল কানেক্টেড। আমি এখানে বললে মিডিয়াগুলো রাখা হয়ে যাবে না, কারণ আমি জানি যে এটা বলা হয় যে মিডিয়াগুলোকে বিভিন্ন বিটে ভাগ করা হয়, ঠিক আছে? তো এটা কিভাবে এটা নির্ধারিত হয় এটা বলতে পারি না। এটা মূলত বিরোধী দলগুলোর অনেক বেশি দেশভিত্তিক জাতীয়তাবাদী একজন ব্যক্তি, ওনাকে মিডিয়া কাভারেজটা আমার কাছে মনে হয় যে কম দেওয়া হয়। এবং কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা নেগেটিভ নিউজও ক্যাবিনেটে সামনে চলে আসে, যেটা হয়তো ভাবে উনি বলেননি কিন্তু মিডিয়াতে আসে সেভাবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, কিছু মনে না করলে, গত 26শে মার্চ একটা অনুষ্ঠান হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আগে। তো সেখানে উনি কথায় কথায় বলছিলেন যে আমার সাথে ওনার সম্পর্কটা কেমন। উনি বলেছিলেন যে উনি আমাকে প্রস্তাব রাখতেন, এই জিনিসটাকে মিডিয়াতে এমনভাবে লেখা হলো, এই জিনিসটা আরো কনটেক্সটে চলে গেল। এটা মানুষের সাধারণভাবে কথা, আজকের যুগে যেরকম আমরা ভাই ডাকি, বস ডাকি, ওই সময় একান্তে নিভৃতে ওই সময়কার বিভিন্ন সম্পর্ক থাকে, একটা ইনফর্মাল যেটা অ্যাড্রেসিং ছিল স্যার, তো হ্যাঁ বলেছেন এটাকে তো এভাবে ইয়ে করা ঠিক না। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী এলডিপির প্রভাব বাড়লো না কমলো, কি মনে হচ্ছে? আমি তো মনে করি এটা সময়ই বলে দেবে প্রভাব বেড়েছে না কমেছে। আর আমি আবারও বলবো যে সংখ্যা দিয়ে বিচার করবো না, তবে আমি বলতে পারি এটুকু যে আমরা নিশ্চিতভাবে অনেকগুলো সংসদীয় আসনে আমরা এগিয়ে আছি, এবং এই মুহূর্তে যেটা আমি দেখছি সারা বাংলাদেশের সংস্কারের কাজ চলছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের দলটাকে আরো সুন্দরভাবে যুগোপযোগীভাবে গুছিয়ে দেওয়া। সো আমরা কিছু কাজে হাত দিয়েছি, এটা এই বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন একটা বিশাল সংস্কারের একটা চেষ্টা আমরা করছি। আমাদের অলরেডি বলেছি যে আমাদের নির্বাচন কমিশনের নিয়ম মেনে সারা বাংলাদেশে আমাদের বিস্তৃতি রয়েছে। এখন প্রভাবের ব্যাপারটা হলো বাংলাদেশে অনেকটাই যে ইলেকশনের ব্যাপারটা, এটা একটা অর্থনীতির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অতীতে যেটা দেখা গেছে যে কেউ 20 কোটি টাকা খরচা করছে, সে 200 কোটি টাকা আদায় করছে। এই জিনিসটাতে তো আমরা যাবো না।
এর মধ্যে কিভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করে আমরা পরিবর্তিতভাবে রাজনীতি তাকে ধরে রাখতে পারি, আমাদের সেটা চেষ্টা থাকবে। প্রধান অর্থবিত্তর ব্যাপারটাকে পাশ কাটিয়ে আমরা ভালো গেছি। জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকাটা কি ছিল? জুলাই সময় এটা তো প্রথম থেকে উনি স্পষ্টভাবে বলে আসছেন, 8 জুলাই থেকে উনি বলে আসছেন যে পত্রপত্রিকাতে আছে, উনি সরাসরি বৈষম্য বিরোধী যে আন্দোলনটা চলছে, যে কোটা বিরোধী, কোটাটাকে বাদ দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার যে দাবিটা ছিল, এমনকি শিক্ষক সমাজের যে দাবিটা ছিল, সেখানে উনি পরিষ্কারভাবে সমর্থন জানিয়েছেন। তো এই দাবিটা যখন তীব্র থেকে তীব্রতর হয়, প্রায় প্রতি সপ্তাহে কিছু না কিছু সরাসরি বিবৃতি আছে। এখন মিডিয়া কাভারেজের ব্যাপারটা এটা দেখতে হবে, আপনারা দেখতেই পাবেন। আর জুলাই আন্দোলনে যদি বলেন যে আমাদের সবচেয়ে অংশগ্রহণ ছিল, আমাদের যুব দলের প্রধান আমান সোহান সাহেবকে বাসা থেকে গিয়ে গ্রেফতার করে নেওয়া হয়। নিজেই হয়েছেন। আমাদের 4জন এলডিপি 4জন কর্মী মারা গেছেন জুলাই অগস্ট আন্দোলনে, এবং সবাইকে তাড়িয়ে রাখা হয়েছে। অনেকেই জেলেছিলেন, অনেকেই নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন। আমাদের দপ্তর সম্পাদক যে মাহমুদ সাহেব আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি ছিলেন। আমি নিজেও ওখানে, যেটা কখনো হয়নি আমাদের ডিওএইচএস এলাকার মধ্যে, আপনি জানেন যে জুলাই আন্দোলনের আগস্ট মাসে প্রত্যেকটা সামরিক এলাকা থেকে পর্যন্ত বিদ্রোহ হয়। সর্বপ্রথম মিরপুর ডিওএইচএস থেকে একটা বিশাল প্রসেশন হয়, ঠিক তারপর তিনি মহাখালী ডিওএইচএস আমরা নিজেরা খুব দ্রুত পট পরিবর্তন হতো, এত দ্রুত, এটা অবিশ্বাস্য। 3 তারিখে যখন আমরা ডিওএইচএস এর মধ্যে মহাখালী ডিওএইচএস আমরা কয়েকজন, আমার সমবয়সী কয়েকজন একটা ছোট গ্রুপের মধ্যে কথা ওঠানো, মিরপুরে তারা বেরিয়ে আসে আমরা কি করবো। রাত 2টার সময় কথা হচ্ছে যে ঠিক আছে ভাইয়া, কালকে সকালে আমরা 5-6 জনে দাঁড়াবো। আমরা দাঁড়ালাম বিকালবেলা 5-6 জন, একটা প্ল্যাকার্ড ডিজাইন করে দিল আমার এক ভাই, যে তুমি নাম বলতে পারেন না, আমি নাম নিব, আমার প্রিয় ভাই, উনি একটা ডিজাইন পাঠাবেন, আমার বাসায় প্রিন্টার ছিল, আমি প্রিন্ট করে আমি নিয়ে গেলাম। তারপরে অন্যরা আবার বড় একটা ব্যানার নিয়ে আসলেন। আমরা 7-8 জন মিলে দাঁড়ালাম, এবং আমরা দেখলাম আধা ঘন্টার মধ্যে একটা বিশাল জনসমুদ্র হয়ে গেল। প্রতিটা বাসা থেকে পরিবারের মানুষজন নেমে আসে, মহিলা, বাচ্চা, সবাই। এবং ওই ভিডিওগুলো এখন আছে, আমি ফেসবুকে দিয়েছিলাম। আমরা মিডিয়াতে যারা কাজ করি আমরা জানি যে আপনাদের এই উদ্যোগটা বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য, বর্তমান সদস্য, তাদেরকে খুব দ্রুত এই পটপরিবর্তন চিন্তার জায়গাটা খুব দ্রুত করেছে, এবং সেটা খুব প্রভাব ফেলছে ওই সময়টার মধ্যে। আমরা এতটুকু আমাদের একটা অ্যানালাইসিস আছে। এখন আমরা জানতে চাচ্ছি, আচ্ছা এলডিপির ভবিষ্যৎ কি মনে করেন? এলডিপির ভবিষ্যৎ আমারও বলবো, এটা সময় বলে দেবে। আমরা পরিচ্ছন্ন রাজনীতি করব, নৈতিকভাবে এখান থেকে, আদর্শগতভাবে এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশের মানুষ কি চায় সেটা আমাদেরকে ঠিক করতে হবে। বোধহয় এরকম একটা কথা আছে, আল্লাহ মানুষকে শাসন করার জন্য এমন শাসকই পাঠান যাতে মানুষ, তো মানুষকে এটা নির্ধারণ করতে হবে। তাদেরকে একটু, তাদের মধ্যে গুণগত পরিবর্তন প্রয়োজন আছে, তাদেরকে বুঝতে হবে কোন তারা। আমাদের দেশে এখনো আমরা দেখি যে একটা অন্ধভাবে কাউকে সমর্থন করা। আমি বলবো যে দলকে সমর্থন না করে আপনার প্রতিনিধিকে, তাকে একটু দেখতে হবে, ব্যক্তিকে বেছে নিতে হবে। আমরা যদি ব্যক্তি ভালো মানুষকে যদি আমরা সমর্থন করতে ভুল করি এবং শুধু দলের প্রতি সমর্থন থেকে এরকম হয়, তাহলে যে কেউ এসে দলের সমর্থনটা, যেটাকে আমরা নির্বাচন বাণিজ্য বলি, এই জিনিসটা হতে থাকবে। এটা বন্ধ করতে হবে। এটা মানুষের সচেতনতা থাকা সম্ভব। এটা আমরা সবসময় দেখি আমাদের দেশে মানুষ আর্জেন্টিনা, ব্রাজিল টিমে বিভক্ত। কেন একদল আর্জেন্টিনা করে, কেন একদল ব্রাজিল করে, তারা নিজেরাই বলতে পারে। তারা এই দেশে কখনো যায়নি, যাবে না। কিন্তু একদল জিতলে অন্য দল একেবারে শেষ, আর মারামারি করছে, ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। তো এই ধরনের ডিভোশনটা কেন থাকে, এটা জাস্টিফাই করতে হবে। আমরা ব্যক্তিকে দেখবো, ভবিষ্যতে আমি বলবো আমাদের ব্যক্তিকে দেখতে হবে। আচ্ছা, ওই ভবিষ্যতের যদি যে সম্ভাবনা আসছে নির্বাচনে, সেখানে বিএনপি, জামাত বা এনসিপির সাথে আপনাদের এলডিপির জোট গঠনের সম্ভাবনা আছে? গত 15 বছর ধরে প্রতিটা রাজনৈতিক দল তারা ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত হয়ে আসছে। সবার বিরুদ্ধে মামলা, হামলা, পাশে গিয়ে অ্যাটাক করা, গুলি করা। আমাদের
কেউ যদি কোথাও একটা কথা বলে তার আত্মীয় স্বজনকে পর্যন্ত তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা এটা দেখেছেন। তো আমরা, আপনি যদি বলেন যে নির্বাচনের জোটের ব্যাপারটা, আমরা যুগপৎ আন্দোলন, আমরা বিএনপির সাথে আন্দোলন করেছি, এখনো পর্যন্ত কথা সেটাই আছে যে জোটগতভাবে নির্বাচন হবে বিএনপির সাথে, বিএনপির নেতৃত্বে যে জোট আছে তারা একসাথে হবে। তার মানে এই জোটের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবে, কিন্তু নির্বাচনের প্রেক্ষাপটটা এখনো পরিষ্কার নয়। আমার কাছে মনে হচ্ছে না যে নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পারছে সরকার, এখনো দিনক্ষণ নিয়ে এখনো কনফিউশন আছে। এই জিনিসগুলো ঠিক করতে হবে। একটু আগে যেটা বলা হয়েছিল যে গুণগত নির্বাচনের পরিবেশ, এটা দরকার, মানুষের সে মাইন্ডসেট দরকার। তো সেটা যখন হবে, জোটের ব্যাপারটা অলরেডি আমি বলেছি, তবে আমি বলবো যে সবচেয়ে জরুরি যেটা জনগণের চাহিদা, যেটা জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার সঙ্গে কোনোভাবে সেটার সাথে বেমানি করা যাবে না। আমাদের যদি কোনো জোটের ব্যাপার থাকে, সেটা সর্বাগ্রে থাকবে গণমানুষের স্বার্থ এবং আমাদের দলীয় মূল্য। যদি আমি একটু জানতে চাচ্ছি যে যেহেতু আপনি একজন ইউনিভার্সিটির শিক্ষক এবং সক্রিয় রাজনীতির সাথে আছেন, আপনার সেন্স অফ হিউমার অন্য রাজনীতিবিদদের চেয়ে একটু ভিন্ন থাকবে। সুষ্ঠু নির্বাচন হলে আসলে কয়েকটা আসন পাওয়ার সম্ভাবনা আছে? সুষ্ঠু নির্বাচন হলে কিভাবে দেব? আপনাদের যতটুকু সাংগঠনিক কার্যক্রম আপনারা পরিচালনা করছেন, সেটা আবারও বলছি, এটা নির্বাচনের পরিবেশের উপর নির্ভর করে। যদি এটা আপাত দৃষ্টিতে এখনো মনে হচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো তারা বেশি শক্তির ব্যবহার হচ্ছে, এখনো হচ্ছে। অনেক সংস্কার আমরা করেছি, কিন্তু রাজনৈতিক দলের কোনো সংস্কারের কিছু আমি দেখছি। টিআইবির একটা গবেষণা প্রবন্ধ বোধহয় গতকালকে বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে পুরাতন রাজনৈতিক ধারার দিকে রাজনৈতিক দলগুলো চলছে। এখন একটা কথা বারবার বলা হয় যে চাঁদা নেওয়া হয়, চাঁদা নেওয়া হয়। তো এটা যে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠার মূল ভিত্তিটা 1972 সালের একটা আইন, পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডিন্যান্স। ওই অর্ডিন্যান্সের অধীনে দলগুলো যখন নিবন্ধিত হয়, তাদের গঠনতন্ত্রে বলা হচ্ছে যে দলগুলো চাঁদা নিয়ে পরিচালিত হবে। সরকার এই কথার উপরেই তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে। তাহলে আপনি কি করবেন? আপনি আইনত একটা দলকে পারমিশন দিলেন যে আপনি চাঁদা নিয়ে দল চান, কিন্তু কিভাবে চাঁদাটা নেওয়া যাবে, কি পরিমাণে নেওয়া যাবে, কার থেকে নেওয়া যাবে, কিভাবে চাঁদা নিলে জিনিসটা অবৈধ হবে, সে ব্যাপারে কিছু বলা হয়। এখন তো চাঁদা যারা নিচ্ছেন, আমরা বলছি, শুনছি, কিন্তু যিনি চাঁদা দিয়েছেন তিনি অভিযোগ করছেন, তাহলে বাকিদের তো মাথা কামানোর দরকার নেই। আমি জাস্ট বলছি, আমি এটার কোনো সমর্থন করছি, আমি জাস্ট একটা সমস্যার কথা বলছি। আপনার সংস্কার অনেক জায়গায় হলো, আপনার কিন্তু রাজনৈতিক দল পরিচালনার ব্যাপারে আমাদের গুণগত পরিবর্তন যদি না আসে, তাহলে তো কোনো লাভ নেই। আচ্ছা, শুনছি একটা জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা আছে। এটার উপর আপনাদের জাতীয় সরকার মধ্যে আপনাদের মনোভাব অবস্থান কি? আমিও শুনেছি, মানে বিএনপি বলেছেন। আমরা বলবো যে এটা ইতিবাচক, তবে এটা জাতীয় সরকার হোক, যেভাবেই হোক, এটা মানুষের ইচ্ছার প্রতিফলন। আমি আবারও বলবো, সর্বাগ্রে আমাদের দেশের স্বার্থকে সামনে রেখে কাজটা করতে হবে। আর এখানে একটা বিষয় আছে, সেটা হলো আপনি জাতীয় সরকার করবেন, সৎ মানুষকে লাগবে, কিন্তু সততাই শেষ কথা নয়, যোগ্যতার একটা ব্যাপার আছে, দক্ষতা। সততা আর দক্ষতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ঠিক আছে, আপনি সৎ মানুষকে দিন, কিন্তু তার যদি সেটা চালানোর কোনো দক্ষতা কিংবা অভিজ্ঞতা না থাকে, তাহলে কোনো কাজ আসবে। বাংলাদেশের বৃহত্তম দলের নীতি নির্ধারক থেকে, মানে ডক্টর কর্নেল মনি সাহেব বাংলাদেশের একটা বৃহত্তম যে দল বিএনপির এক সময় নীতি নির্ধারক ছিলেন, সেখান থেকে অপেক্ষাকৃত ছোট দলের প্রধান হিসেবে তার ভূমিকাটা কিভাবে দেখছেন আপনি, যেহেতু কাছাকাছি থেকে দল পরিচালনা করছেন? আমি আবারও বলবো, বড় ছোট জিনিস আপেক্ষিক। আপনি যদি বলেন যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির কথা যদি বলেন, এটা কিন্তু শুধু বাংলাদেশে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কিন্তু সারা পৃথিবীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির কিন্তু অ্যালায়েন্স আছে। আমি যদি বলি যে আমরা সারা পৃথিবীর সেই অ্যালায়েন্সের অংশ, তাহলে কিন্তু আমি একটা বৈশ্বিক দল। আমি আগেও বলেছি যে লিবারেল ডেমোক্রেসি, এই ভিউটা যে আমরা উদারনৈতিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত
এবং সমাদৃত একটি রাজনৈতিক দর্শন, আমরা সেই দর্শনের অংশ। এবং আমি এটাকে ছোট দল মনে করি না, ঠিক আছে? আর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সারা বাংলাদেশে প্রতিটা দলের যে রিকোয়ারমেন্ট, আমাদের সেই রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করে এসেছি। আপনি আবারও যদি আমাকে বলেন মিটিং করা, মিছিল করা, ওখানে বিশাল জমায়েত করে শক্তি প্রদর্শন করা, এটা বাংলাদেশের কালচার, কিন্তু দিস ইজ নট এ প্রায়োরিটি ফর আস। এটা উন্নত বিষয়টা হয় না। আমি ছোট দল নিজেকে মনে করি না, আর আমাদের নিজেদেরকে মনে করি না, এবং আমরা গুণগত রাজনীতিতে বিশ্বাসী। মাঠে একটা কথা প্রচলন আছে যে তারেক রহমান সাহেবের সাথে কর্নেল ওলি সাহেবের একটা মনোমালিন্যের কারণেই তিনি দল ত্যাগ করেছেন। আসলে বিষয়টা কি ছিল? এটা ওনাকে ভালো বলতে পারে, খুবই ভালো বলতে পারে। কিন্তু এটা দেখেন, ডক্টর নিয়ামত সাহেব যেটা পরিধান, ওনার জন্ম 1939 সালে, যদিও ওনার জন্মের যেটা স্কুল সার্টিফিকেট 41 সালে দেখা আছে, ওনার বয়স 87। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহযোদ্ধা, নিত্য সহচর, চিরন্তন একজন বন্ধু ছিলেন। তারেক রহমান সাহেবের সঙ্গে ওনার মনোমালিন্যের কোনো প্রশ্নই ওঠে না। উনি ওই পরিবারের প্রতি আমাদের যেটা পারিবারিক সম্পর্কে যেটা কথা বলছি, এটা অনেক পুরাতন, ঠিক আছে? আর তারেক রহমান সাহেব ওনার কাছে সন্তান তুল্য। তারেক রহমান সাহেব ওনাকে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে যথেষ্ট সম্মান করেন, আমি যতটুকু দেখেছি, সবসময় করেছেন আজ পর্যন্ত। মনোমালিন্যের কোনো এখানে প্রশ্ন নাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, যেমন আমিও ওনার সন্তান, আমার অনেক সময় আমি হয়তো ওনার যেটা এক্সপেকটেশন এটা থাকে না, বা আমার একটা এক্সপেকটেশন থাকে ছেলেমেয়েদের থেকে, আমি যখন ওনার এক্সপেকটেশন ফুলফিল করি না, তখন উনি আমাকে একটু শাসন করেন, রূঢ় ভাষায় বলেন, কি করতেছো, তোমাকে কি বলেছে, এভাবে করো। ওনার অভিজ্ঞতা থেকে যেটা ভালো বলেছে, প্রত্যেকটা জিনিস আমার সাথে মত মিলে না, কারণ একটা জেনারেশন গ্যাপ আছে। আমি মনে করি আমারটা ঠিক, উনি মনে করেন আমারটা ঠিক, কিন্তু তারপরেও এটা তো সম্মান সূচক। এবং যদি কখনো এরকম এটা উনি যদি বলে থাকেন কিছু, এটাকে এটা উপদেশ হিসেবে নেওয়াই পারে, এটা মনোমালিন্যের কোনো স্কোপ নাই, আমি মনে করি এটা আছে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস জানতে চাচ্ছেন যে রাজনৈতিক দল হিসেবে এলডিপি কি মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এটা আমাদের অন্তর্বর্তী সরকার এবং সরকার প্রধানের বিষয়। আমরা চাই নির্বাচন যত তাড়াতাড়ি হোক, কারণ এই মুহূর্তে যেটা আমরা দেখছি, অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতার ব্যাপারটা, গণতান্ত্রিক বিষয়টা হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ থেকে জবাবদিহি করতে হয় থাকে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পুরো জবাবদিহিতা নেই, সে কার কাছে জবাবদিহি করে? তার কাছে। ওনারা বলেছেন যে আমাদেরকে বিশেষ কিছু পক্ষ আমাদেরকে ক্ষমতায় এনেছে, এবং বিশেষ কিছু পক্ষের প্রতি অতিমাত্রায় আমি বলবো যে বায়াস এখন কাজ করছে। তো এটাকে কাটাতে হবে, আপনাকে এটা মানুষের হাতে ক্ষমতাটা ফিরিয়ে দিতে হবে, মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সর্বময় ক্ষমতার উৎস এটা জনগণকে দেওয়া হয়েছে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং নির্বাচনের পথে যত দ্রুত ফেরা যায় সেটা সবার জন্য ভালো। জামায়াত ইসলামের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কি? স্পেসিফিকলি জামাত কেন, অন্য যে কোনো দলের প্রতি মানে আমরা যারা মিডিয়াতে কাজ করে অনেকেই বলে থাকে যে জামাতের সাথে মানে এলডিপির ঘনিষ্ঠতা একটু বেশি তুলনামূলক। দেখুন, একজন সক্রিয় এবং সম্মুখ সারির মুক্তিযোদ্ধা হিসেবে ডক্টর ওলি আহমেদ সাহেবকে জামাত অত্যন্ত সম্মান করেন, এবং আমরা সেই সম্মানটাকে একইভাবে সম্মানের জন্য দেখি। সুতরাং তাদের সাথে এবং স্পেশালি বিগত 15 বছর যেভাবে চলছে, আমরা কাঁধে কাঁধ মিলে প্রতিটা দল, বিএনপি, জামাত, এলডিপি এবং অন্যান্য সব দলগুলো একসাথে আমরা আন্দোলন করেছি। সবার সাথে ধন্যবাদ। আমাদের শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে আপনার কাছে কি এমন মনে হয় যে এলডিপির অনেক পর জন্ম নেওয়া এনসিপি আপনাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে? নিবন্ধন পাওয়ার পরে আমি বলতে পারবো। ভেরি স্মার্ট অ্যান্সার, থ্যাংক ইউ। আজকে এই শত ব্যস্ততার মধ্যে অনেক অজানা বিষয় আপনার কাছে আমরা জানতে পেরেছি, এবং আপনার অনেক ব্যস্ততা থেকে আমাদের এই ছোট জায়গায় আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন।
যেটা আমাদেরকে খুব আনন্দিত করেছে। আমরা উৎসাহিত আপনার এই সময় দেওয়ার প্রতি, এবং আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সন্দেশ প্রতিদিনের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা দেশকে রক্ষা করব এবং আমাদেরকে গণতন্ত্রের পথে সঠিকভাবে চলার ব্যবস্থা করব। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমাদের গুরুত্বপূর্ণ একজন গেস্ট, বাংলাদেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ, প্রভাবশালী রাজনীতিবিদের ছেলে, সরকারি অধ্যাপক ওমর ফারুক ভাই আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছে। অনেক অজানা তথ্য আমরা তার কাছ থেকে জেনেছি। এরকম আরো অনেক অজানা তথ্য যদি আপনারা জানতে চান, আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান এবং দৈনন্দিন যে অনুষ্ঠান বাংলাদেশ এবং সমসাময়িক রাজনীতিতে। ধন্যবাদ।